মিলিয়া কই আগরতলার রাজপ্রাসাদ ঘেরাও হইল, আগরতলার রাজপথ ঘেরাও হইল, আগরতলার বিধানসভা ঘেরাও হইল। আমিও আইব, আমি এই মাটির সন্তান, আমি এই মাটির ফুলা। আমি জন্মাইছি আসামে, বড় হয়েছি শিলচর। এরা সেটারজি, মানুষে ভাবছে সেটারজি কলকাতার ফুলা। আমি ও সিলেটর ফুলা, ও সিলেটর ফুলা। আর এই সিলেট নিমাই সন্ত্রাসী টিকা শুরু করিয়া যত স্বাধীনতা সংগ্রামী আসয় তারা শিকাইছিল ভারতরে। আজকে থেকে 100 বছর পরে যদি বাংলাদেশ থেকে যদি ওইখানে সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত হইয়া যদি ভারতবর্ষ হয়, কে আইব এই মাটি তার বাপ দাদা শুদ্ধ করেছে। নমস্কার। যদি কেউ আমার লাইভে আসেন, প্লিজ একটা কমেন্ট করে যদি আমার আওয়াজটা ক্লিয়ার আসছে কি না যদি একটু জানিয়ে দিতেন। নমস্কার সবাইকে। আমি আমার ফেসবুক জীবনের প্রথম আমি লাইভে এসেছি, তাই যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আজকের যে বিষয়গুলো নিয়ে আমি এসেছি সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত। আমি আজকে যে বিষয় নিয়ে লাইভে এসেছি সেটা হলো হঠাৎ নেতা, যিনি বাঙালিদের মাসিয়া বনতে চাইছেন, চন্দন চ্যাটার্জি, যিনি আসামের বাসিন্দা। সেই চন্দন চ্যাটার্জি মহোদয়কে নিয়ে আমি কিছু কথা বলতে আজকে আমার ফেসবুক জীবনের প্রথম লাইভে আসা। এবং আজকে যে বিষয়টা নিয়ে আমি লাইভে আসছি সেটা একটা সেন্সিটিভ ইস্যু। হাই কার্তিক দা, সাউন্ড কি ক্লিয়ার আসছে? অ্যাকচুয়ালি ফেসবুক লাইভে আমি প্রথম এসছি, তাই কথা যদি ক্লিয়ার বোঝা যায়, কার্তিক দা একটু যদি বলে দিতে সাউন্ডটা কি ক্লিয়ার আসছে। আমরা দেখলাম যখন এই ভারতবর্ষে বিজেপি সিএবি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আনলেন, তারপর এই বিলটা পাশ হওয়ার পর সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো, তখন থেকেই সারা ভারতবর্ষে, সারা নর্থ ইস্টে, সারা ত্রিপুরা রাজ্যে আগুন জ্বলেছিল। তখন সিএএ এর নামে এই বিজেপি সরকার জাতিতে জাতিতে বিভেদ সৃষ্টি করার একটা প্রয়াস চালিয়েছিল। এখন হঠাৎ করে চন্দন চ্যাটার্জি নামে আসামের বাসিন্দা, যিনি দিল্লির প্রবাসী, হঠাৎ করে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের বাঙালি ভাই এবং ইন্ডিজিনিয়াস ভাইদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে নেতা সাজতে চাইছেন। চন্দন চ্যাটার্জি বাবু এই ত্রিপুরা রাজ্যে, সুদূর আসাম থেকে এসে এই ত্রিপুরা রাজ্যে আমাদের বাঙালি এবং ইন্ডিজিনিয়াস ভাইদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে চাইছে। আমি চন্দন চ্যাটার্জি বাবুর উদ্দেশ্যে বলতে চাই, ভারতবর্ষে আমরা অনেক নেতা দেখেছি, কিন্তু নেতাজি ছিলেন মাত্র একজন, যিনি
সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু ছিলেন বাঙালির গর্ব, কিন্তু উনি কখনো বাঙালি জাতির নামে এই ভারতবর্ষে লড়াই করেননি। উনি জাতিতে জাতিতে লড়াই লাগাতে চাননি। উনি এই ভারতবর্ষে সকল জাতির মানুষকে কোনো জাতিতে দেখতেন না। উনি এই ভারতবর্ষে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, ইন্ডিজিনিয়াস, আসামিস সকল অংশের মানুষকে উনি ভারতীয় জাতিতে ভাবতেন। সকল অংশের মানুষকে নিয়ে ওনারা স্বাধীনতা আন্দোলনে নেমেছিলেন। ব্রিটিশকে এই ভারত থেকে ভাগানোর চেষ্টা করেছিলেন। আমাদের বাঙালির গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু কখনো বলেননি বাঙালি জাতি, মুসলিম জাতি, খ্রিস্টান জাতি, জাতির নামে কখনো লড়াই করেননি। কিন্তু এখন হঠাৎ করে, যাকে আমি বলি হঠাৎ নেতা, বাঙালির মাসিয়া হতে চাইছেন, উনি কাঞ্চনপুরে এসে আমাদের বাঙালি এবং ইন্ডিজিনিয়াস ভাইদের মধ্যে বিবাদ লাগাতে চেষ্টা করছেন, নেতা হতে চাইছেন। আমি চন্দন বাবুর উদ্দেশ্যে বলতে চাই, আপনি বলেছিলেন মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য জাতির মধ্যে, জাতিতে জাতিতে বিভেদ সৃষ্টি করছে। আমি চন্দন বাবুকে বলতে চাই, উনি ক্লিয়ারলি বলেছেন, মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য ক্লিয়ারলি বলেছেন যে এই ত্রিপুরা রাজ্যে ইন্ডিজিনিয়াস পিপলদের শত্রু বাঙালি নয়। এখনো ওনার টাইমলাইনে আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আছে, বিভিন্ন নিউজ চ্যানেলে আছে। উনি ক্লিয়ারলি বলেছেন যে ইন্ডিজিনিয়াস পিপলদের শত্রু বাঙালি নয়। এই সিএএ আমাদের বাঙালি, ইন্ডিজিনিয়াস সকল অংশের মানুষ, এই ভারতবাসীকে, এই নর্থ ইস্টবাসীকে যারা ভোগান্তির শিকারে ফেলেছেন, সেটা বাঙালি নয়, সেটা ইন্ডিজিনিয়াস নয়, সেটা বিজেপি। তাই কোনো ইন্ডিজিনিয়াস পিপল যেন কোনো বাঙালির উপর আক্রমণ না করে, সেটা উনি ক্লিয়ার বলে দিয়েছেন। তাই আমি বলতে চাই চন্দন বাবুকে, আমি মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য মহোদয়কে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছিলাম, মহারাজা আপনি শুধু উপজাতিদের মহারাজা নন, আপনি ইন্ডিজিনিয়াসের মহারাজা নন, আপনি আমাদের সকল জাতির মহারাজা। আপনার রক্তে সকল অংশের জাতকে নিয়ে লড়াই করেছেন আপনার সেই পূর্বপুরুষরা। এই ত্রিপুরা রাজ্যে বাঙালিদের অনেক সুযোগ সুবিধা দিয়েছিল আপনার পূর্বপুরুষরা। তো আপনি শুধু রিয়াংদের জন্য আপনি লড়াই করেছেন, রিয়াংদের জন্য প্যাকেজ এনে দিয়েছেন কেন্দ্রীয় সরকার থেকে। কিন্তু যারা সেখানে সেই সব রিয়াংদের দ্বারা যেসব বাঙালিরা অত্যাচারিত হয়েছে, যারা সেই সব রিয়াংদের দ্বারা অত্যাচারিত হয়ে যারা ভিটেমাটিহীন যেসব বাঙালিরা আছেন, কিছুদিন আগে যেটা আনন্দবাজারে যে এই সিএ এর নামে যেটা একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল আনন্দবাজারে, সেই সব বাঙালিদের দোকান বহু লক্ষ টাকা নষ্ট করেছিল কিছু উগ্র ইন্ডিজিনিয়াস পিপলরা। তাদের জন্য তো আপনি কিছু বলেননি। মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য বলেছেন রাখু দাস, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো বা খবর নিয়ে দেখো, আমি প্রদ্যুৎ বিক্রম মাণিক্য আমি ঘোষণা দিয়েছি যেসব বাঙালিরা আক্রান্ত হয়েছে এই আনন্দবাজারে তাদেরকে আমি আর্থিকভাবে সাহায্য করব। আমি ডিএমকে বলেছি আমি 1.5 লক্ষ টাকা করে দেব। উনি বলেছেন, ধন্যবাদ জানাই আমি মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্যকে। উনি
1.5 লক্ষ করে দেওয়ার ঘোষণা করেছেন। আমি কংগ্রেস পার্টির সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস মহোদয়কেও ধন্যবাদ জানাই। উনি ইন্ডিজিনিয়াস পিপলদের জন্য যে একটা রিসেটেলমেন্টের ব্যবস্থা করা হয়েছে, উনি সেটাতে স্বাগতম জানিয়েছেন। কারণ ওনারা এই রিয়াংরা ভারতবাসী, ওনারা বাংলাদেশ থেকে আসেননি, ওনারা পাকিস্তান থেকে আসেননি, ওনারা আমাদের ভারতের নাগরিক। কিন্তু ভারতের নাগরিক হয়ে ওনারা 23 বছর যাযাবর থেকেছেন। আজ ওনাদের একটা সঠিক ঠিকানা হয়েছে। তাই ধন্যবাদ জানিয়েছেন আমাদের পীযূষ কান্তি বিশ্বাস মহোদয়, যিনি কংগ্রেসের সভাপতি, রাজ্যের বিশিষ্ট আইনজীবী, সিনিয়র আইনজীবী। কংগ্রেসের যখন ওরা 23 বছর এই ত্রিপুরা রাজ্যে যাযাবর হিসেবে ছিল, কংগ্রেসের সেন্ট্রাল গভর্নমেন্ট ওনাদেরকে রিসেটেলমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সিপিএম তখন মানেনি। আর সেখানে মিজোরাম থেকে ওনারা এসছে, মিজোরামের মিজু জাতিরাও ওনাদের নিতে অস্বীকার করেছিল। তখন এইভাবেই চলেছিল। যাই হোক, এখন বিজেপি সরকার কংগ্রেসের চাপে এবং মহারাজার চাপে পড়ে ওনারা বলেছেন ওনাদের জন্য 600 কোটি টাকার একটা প্যাকেজ দিয়েছেন। সেটাও কতটুকু সঠিক হবে সেটাও অনিশ্চয়তায় ভুগছি। কারণ যে ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, 30,000 লোককে এই ত্রিপুরা রাজ্যে রাখতে হলে যে জায়গার প্রয়োজন, সেই জায়গা এখনো ইনভেস্টিগেশন করা হয়নি, জায়গা এখনো জায়গা খোঁজা হয়নি যে কোথায় ওনাদের থাকার জায়গা দেওয়া হবে। হয়তোবা এডিসি নির্বাচনের জন্য বিজেপির সেই পলিসি হতে পারে বৈতরণী, এডিসি নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য। তবে আমার বিশ্বাস এটাও হয়তোবা 600 কোটি টাকার প্যাকেজটাও হয়তোবা জুমলাতে পরিণত হতে পারে। আমি বিনম্রভাবে আবেদন করে আরেকটি কথা জানাতে চাই। এই বাঙালি যারা কাঞ্চনপুরে, যারা আজ ভিটেমাটিহীন আছেন, ওনাদের জন্য আমি দেখেছি পত্রপত্রিকায় কংগ্রেস পার্টি লড়াই করছেন, সরকারকে চাপে ফেলছেন ওনাদের সাহায্য করার জন্য, ওনাদের সঠিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আর এই ভারতবর্ষে, এই ত্রিপুরা রাজ্যে কংগ্রেস বলুন বা অন্যান্য দল বলুন, জাতিতে জাতিতে লড়াই কখনো কোনো পার্টি চায় না। একমাত্র বিজেপি এই ত্রিপুরা রাজ্যে, এই ভারতবর্ষে জাতিতে জাতিতে বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতায় আসতে চায়। আর এখন আমি দেখতে পাচ্ছি চন্দন চ্যাটার্জি নামে হঠাৎ নেতা, উনি বাঙালির মাসিয়া হয়ে উনি নেতা হতে চাইছেন। বাঙালি এবং ইন্ডিজিনিয়াসদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে, একটা ঝগড়া লাগিয়ে উনি আসাম থেকে এসে আমাদের ত্রিপুরা রাজ্যে নেতা হতে চাইছেন। আমি চন্দন বাবুকে বিনম্রভাবে আবেদন করে বলতে চাই, যদি আপনি আমাদের বাঙালি গরিব অংশের বা যারা পিছিয়ে পড়া লোক বা যারা আক্রান্ত হয়েছেন বিভিন্নভাবে, তাদেরকে যদি সত্যি আপনার সাহায্য করার ইচ্ছে থাকে, যেভাবেই হোক, বিভিন্নভাবে হোক, আপনার নিজের পকেট থেকে হোক, 500 টাকা করেও সাহায্য করে দেখান যে আপনি বাঙালির জনদরদী নেতা। তাই চন্দন বাবুর কাছে বিনম্রভাবে আবেদন করব, আমরা এই ত্রিপুরা রাজ্যে শান্তিতে আছি। ইন্ডিজিনিয়াস পিপল, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ সকল অংশের মানুষকে নিয়ে আমরা খুব ভালোভাবে জাতীয় সংহতি বজায় রেখে আমরা খুব ভালোভাবে দিন কাটাচ্ছি। দয়া করে আপনি আমাদের ইন্ডিজিনিয়াস ভাইদের, মুসলমান ভাইদের, হিন্দু ভাইদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করে দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন না। আমি একজন ত্রিপুরার নাগরিক হিসাবে আপনাকে বিনম্রভাবে আবেদন করছি, প্লিজ এই ধরনের নিচু মানসিকতার পলিটিক্স বন্ধ করুন। আর সঙ্গে এই ত্রিপুরাবাসীর কাছে বিনম্রভাবে আবেদন করছি, যদি কোনো বাঙালি অথবা ইন্ডিজিনিয়াস অথবা মুসলমান যে কোনো অংশের মানুষ
যদি জাতিতে জাতিতে বিভেদ সৃষ্টি করার জন্য কোনো উগ্র বক্তব্য রাখেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, তাদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিনম্রভাবে আবেদন করছি। আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের সকল অংশের জাতির মধ্যে সংহতি রাখার জন্য আমি বিনম্রভাবে আমার ব্যক্তিগতভাবে সকল অংশের মানুষকে এগিয়ে আসার জন্য বিনম্রভাবে আবেদন করছি। নমস্কার, ধন্যবাদ। राजमाता कंचन प्रभा देवी ने जगह दिया। आज वही कंचनपुर के सब नहीं, 2-3 लोग हैं जो ये ऐसा करते करते रहते हैं ना, हाँ, वो लोग ही गाली बकते हैं। तो जो आदमी पीठ में छुरी मारता है, मुझे भी सीखना चाहिए ना कि कौन है जो मेरे संग है और कौन है जो मेरे खिलाफ है। और सुबल भौमिक जैसा आदमी, उसके बारे क्या बोले, वो लीडर नहीं है ना। ये लोग तो जैसा बारिश आया वैसा वो लोग देखते कि कहाँ में पानी इधर से उधर भागते रहते, उसको लीडर मत बोलिए। মুকুটহীন সম্রাটকে আমি আমার জবাব দেব। চন্দন চ্যাটার্জিকে নিয়ে ভয় অনেকের, চন্দন চ্যাটার্জিকে নিয়ে ভয় অনেকের। তার কারণ হচ্ছে চন্দন চ্যাটার্জি সত্যি কথা বলে। কোন মুকুটহীন সম্রাট, মুকুটহীন রাজা কোথায় কি বলছে আমার নাম নিয়ে, সেটা আসল নয়। যেখান থেকে আগে যাওয়ারও রাস্তা নেই, পেছনে যাওয়ারও রাস্তা নেই। ভালো করে বুঝবেন আমার কথা। সামনে বিপদ। কাঞ্চনপুরের জনতা রুখে দাঁড়াতেই শত্রুর বুক কাঁপা শুরু হয়ে গেছে। বাঙালি জাতি সসম্মানের সাথে এই ভারতবর্ষের মাটিতে বেঁচে থাকার অধিকার আছে না নেই, এই জবাব আজকে শুধু ত্রিপুরা নয়, ভারতবর্ষের প্রত্যেকটা জনগোষ্ঠী, ভাষিক গোষ্ঠী এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সহ প্রতিটি রাজ্য সরকারকে এই জবাব দিতে হবে। যারা অবাঙালি এখানে এসে বাংলাদেশি আমাকে লাস্ট 3-4 দিন 5 দিন থেকে বলে যাচ্ছেন, একদম সাবধান থাকুন, একদম বলবেন না, ঠিক আছে? আইনের ধারাগুলো ভালো করে দেখে নেবেন। এই বাংলাদেশি বিদেশি এগুলো দাগানো বন্ধ করে দিন। আপনার কোনো অধিকার নেই, এই দেশে কোনো বাংলাদেশি নেই। ফালতু এই সমস্ত বকওয়াস বন্ধ করে দিন। নাড়িয়ে দিয়েছেন মুকুটহীন সম্রাটের সাম্রাজ্য, আপনারা নাড়িয়ে দিয়েছেন ওই আগরতলায় বসা মুকুটহীন সম্রাটের সাম্রাজ্য। কিসের সম্রাট বলুন তো, কিসের রাজা? আমি তো বুঝতে পারছি না। ভারতবর্ষ এখন হচ্ছে গণতান্ত্রিক দেশ, ইউনিয়ন রিপাবলিক। এখানে আমার রাজা কোথার থেকে আসে আজকের দিনে, আমি তো এটা বুঝতে পারি না। কিসের রাজা? এখনো কি রাজার রাজত্বে আমরা বাস করছি নাকি ত্রিপুরায়? আর আজকের যে মুকুটহীন রাজা, সে নিজেকে যতই পালকহীন মুকুট পরে বসুন, আপনি আর এই দেশের রাজা নন মহাশয়। ক্ষমা চেয়ে কানে ধরে বলছি, ঠিক আছে? আপনি আর এই দেশের কোন প্রভিন্সের রাজা নয়। এই দেশ গণতান্ত্রিক দেশ। এই দেশ রাজার শাসনে নয়, এই দেশ চলে ভারতবর্ষের সংবিধানে। মাননীয় অমিত শাহ, করজোড়ে আমি আপনাকে এটা জানতে চাই আপনার কাছ থেকে, এবং সব রাজনৈতিক পণ্ডিতদের কাছ থেকেও জানতে চাই, মাননীয় বিপ্লব দেব কাছ থেকেও জানতে চাই, কি বার্তা দিচ্ছেন। কাঞ্চনপুরে নাগরিক সুরক্ষা মঞ্চ আন্দোলনের ডাক দিলে তারা বান্দর হয়ে যায়। আপনার লজ্জা লাগে না? আপনার লজ্জা লাগে না এই কথাটা বলতে? ক্রিমিনালদের পাশে দাঁড়িয়ে আপনি কথা বলছেন, আপনার লজ্জা লাগে না? আমি বুঝতাম আপনি গণতন্ত্র প্রেমী। যদি জোরের সাথে ত্রিপুরার সরকারকে বলতেন যে যারা যারা ক্রিমিনাল তাদের বিরুদ্ধে মামলা রুজু হোক, তাদের বিরুদ্ধে বিচার হোক, তাদেরকে জেলে ঢোকানো হোক, আইন অনুযায়ী বিচার চলুক, শাস্তি হোক। কিন্তু আমি আপনাদের কাছ থেকে এই কথাগুলো শুনিনি। এখন একজোট হওয়ার সময়। ওরা ভয় পেয়েছে আপনাদের, আমাকে না। আমি কিচ্ছু না। সেই জন্যই মুকুটহীন রাজা বলার সাহস পায় যে চন্দন চ্যাটার্জি ক্যা হ্যায়,
उसको 2-3 दिन लोग याद रखेंगे, फिर भूल जाएंगे। এই কাঞ্চনপুরের সবাই যারা এসছে, যারা বক্তব্য রেখেছে, সবাই হচ্ছে কিচড়, মানে নর্দমার কীট। বাঙালি সেদিন 10টার মাঠে যারা যারা এসছেন সবাই হচ্ছে নর্দমার কীট এবং বান্দর। একজন নিজেকে রাজা বলে, আমি তো রাজা ফাজা মানি না ওকে, একজন নিজেকে রাজা বলে কি করে সে, যদি নিজেকে রাজা ভাবেন, মানে একটা সম্প্রদায়কে বান্দর বলতে পারে? একটা সম্পূর্ণ বাঙালি সম্প্রদায়কে বান্দর বলে দিল, কিচড় বলে দিল। ওর কি মানে ন্যূনতম সৌজন্যবোধ বলে এই লোকটার আছে? মানে এই প্রদ্যুৎকে আমি প্রদ্যুতের কাছ থেকে আমি জানতে চাই, প্রদ্যুৎ ওর নাম হচ্ছে প্রদ্যুৎ, ওরা মহারাজা ফরাজা রাজা ফাজা না। আমি এই প্রদ্যুতের কাছ থেকে জানতে চাই, প্রদ্যুৎ বাবু আপনি আমাকে এই কথাটার জবাব দেবেন। আপনি বাঙালিকে বান্দর দেখলেন কি করে? এই গাছ থেকে এই গাছ থেকে লাফিয়ে বেড়াচ্ছে। তো বাঙালি যদি বান্দর হয়, আপনি কি তেন্দর?